আসসালামু আলাইকুম। আজকে রাসায়নিক পরিবর্তনের ফার্স্ট সিকিউ লেকচার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে দেখো কিছু তোমাদের অ্যাসিড লেখা আছে, বেস লেখা আছে, সল্ট লেখা আছে সবল তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে। এখানে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে অ্যাসিড, বেস, সল্ট লেখা আছে, এই দুইটা একটু পড়ে নিবা, ঠিক আছে? সবল তড়িৎ বিশ্লেষ্যটা কি? যে সম্পূর্ণভাবে আয়নিত হয় তাকে বলা হয় সবল তড়িৎ বিশ্লেষ্য। যেমন মনে করো তোমার এটা যদি এমন হয়, কোনো কিছু যদি একমুখী তীরচিহ্ন বোঝায়, একমুখী তীরচিহ্ন দিয়ে সাধারণত বোঝায় যে বিক্রিয়কে যা ছিল উৎপাদে তার পুরাটাই উৎপাদে কনভার্ট হয়েছে, মানে সম্পূর্ণ পরিমাণে আয়নিত হয়েছে, ঠিক আছে? আর যদি আমাদের দ্বিমুখী চিত্র দ্বারা কি বোঝায়, মনে করো দুইটামুখী চিত্র দ্বারা আমাদেরকে বোঝাচ্ছে যে এখান থেকে আমাদের বিক্রিয়কে কিছু পরিণত হলেও সেটা কিন্তু আবার মানে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হলেও আবার মানে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হলে আবার উৎপাদ থেকে বিক্রিয়কে ব্যাক আসতেছে। এটাকে বলা হয় দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, মানে তড়িৎটা সম্পূর্ণভাবে বিশ্লেষণ হতে পারছে না। তো এই জন্য এগুলো হচ্ছে আমাদের সবল তড়িৎ বিশ্লেষ্য আর এগুলো হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। একটু পড়ে নিবা, ঠিক আছে? এবার দেখো আমি একটু পেজের উপরে লিখে রাখছি যে কেপিকেসি আর বাফার দ্রবণের ম্যাথ বা পিএইচের থেকে একটা সিকিউ আমাদের মাস্ট ইনশাল্লাহ পরীক্ষায় থাকবে। তো এটা স্কিপ করার কোনোই কিন্তু ওয়ে নাই, ঠিক আছে? ওকে, দেখো আয়নীকরণ ধ্রুবক এবং বিয়োজন ধ্রুবক জিনিসটা কি সেটা একটু তোমাদেরকে বলি। আয়নীকরণ ধ্রুবক বা বিয়োজন ধ্রুবক, মনে করো আমি একটা উইক অ্যাসিড নিলাম, কারণ সবসময় হচ্ছে তোমাদের উইক অ্যাসিড পরীক্ষায় মাঝে মাঝে HA বলে দেয়, ঠিক আছে? এটা মূলত হচ্ছে একটা উইক অ্যাসিডের সিম্বল, আর BOH হচ্ছে আমার উইক বেজের সিম্বল। তো অলওয়েজ হচ্ছে তোমার উইক অ্যাসিড বা উইক বেজ দিয়ে দেওয়া থাকে না, এরকম হচ্ছে একটা সিম্বল বলে দেন হচ্ছে তোমাদের বলা থাকে যে HA, তখন তোমাদের ধরে নিতে হবে এটা দ্বারা বোঝাই দিচ্ছে একটা উইক অ্যাসিড। আর যদি বলা থাকে BOH, তার মানে তোমাদের বুঝে নিতে হবে এটা হচ্ছে একটা উইক বেস। দেখো এখানে আমি হচ্ছে তোমাদের একটা জিনিস এবার বুঝাই যে আয়নিক বা বিয়োজন ধ্রুবক বা আয়নীকরণ ধ্রুবক জিনিসটা কি। আচ্ছা, তো সলিড কথা যেটা, এই যে আমি মানে অ্যাসিডের ক্ষেত্রে বিয়োজন ধ্রুবক হচ্ছে Ka, আর ক্ষারের ক্ষেত্রে বিয়োজন ধ্রুবক হচ্ছে Kb। এই দুইটা কথা জানবা। কি বলছি? অ্যাসিডের ক্ষেত্রে বিয়োজন ধ্রুবক Ka আর ক্ষারের ক্ষেত্রে বিয়োজন ধ্রুবক হচ্ছে Kb। আর বিয়োজন ধ্রুবক বের করার নিয়ম হচ্ছে, ধরো আমি যে কোনো একটা বিক্রিয়া যদি তোমাদেরকে বুঝাই, যে এমন যদি আমি তোমাদেরকে লিখি, মনে করো 2B, মনে করো এটা একটা বিক্রিয়া, মানে আমি তোমাকে নর্মালভাবে বুঝাইলাম, ঠিক আছে? এখন তুমি যদি বলে যে তুমি এই বিক্রিয়াটার ক্ষেত্রে বিয়োজন ধ্রুবকের মান বের করো, বিক্রিয়াটা অ্যাসিডিক না ক্ষারীয় সেটা তোমার বোঝার দরকার। তোমাকে বলছে বিক্রিয়াটার বিয়োজন ধ্রুবক বের করো, তো বিক্রিয়াটা বিয়োজন ধ্রুবক বের করতে গেলে ফার্স্টে উৎপাদে যা আছে সেই জিনিসটা লিখতে হবে, এবং বিয়োজন ধ্রুবক দ্বারা কিন্তু বিয়োজন ধ্রুবক বের করবো আমি কিন্তু কোনো একটা উৎপাদ বা বিক্রিয়কের ঘনমাত্রা দ্বারা। আর আমরা জানি কেমিস্ট্রিতে ঘনমাত্রা মানে থার্ড ব্র্যাকেট দ্বারা চিহ্নিত করে, তার মানে এখানে যে সিটা আছে এই উৎপাদ, তো উৎপাদটা আমি লিখলাম এবং থার্ড ব্র্যাকেট দিছি মানে উৎপাদের ঘনমাত্রা বুঝাইছি। আর এই যে সামনে যে মূল সংখ্যাটা আছে সেটা পাওয়ার আকারে বসবে, সেজন্য আমি পাওয়ার আকারে লিখলাম। এবার দেখো, আর নিচে বসবে আমাদের হচ্ছে বিক্রিয়ক, তার মানে বিক্রিয়ক কে আছে? বিক্রিয়ক আছে হচ্ছে বি, আর বিক্রিয়ক আছে হচ্ছে এ। তার মানে বি এর মূল সংখ্যা 2, সেজন্য আমি 2 বসাবো, আর এ এর মূল সংখ্যা কিছু না, তার মানে 1। বসানো যায়, না বসানো তাই কথা। বাট বিক্রিয়াটা যদি আমাদের অ্যাসিডিক হইতো তখন আমি কি করতাম? Ka, আর যদি ক্ষারীয় হইতো তাহলে আমি Kb লিখতাম, ঠিক আছে? এবার একটা জিনিস আসো যে Ka আমরা জানি Ka মানে হচ্ছে আমাদের বিয়োজন ধ্রুবক। কার বিয়োজন ধ্রুবক? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। আর কেবি মানে কি? কেবি মানে হচ্ছে আমাদের ক্ষারের বিয়োজন ধ্রুবক, ঠিক আছে? তার মানে আরেকটা কথা মনে রাখবো অলওয়েজ যে দেখো আমরা একটা পিএইচ নির্ণয় করার সময় আমরা একটা জিনিস জানি যে পিএইচ ইজিক্যাল টু -log H+। তো এই যে এইচ প্লাসটা আছে, এই এইচ প্লাসটা আর এই পিএইচটা কিন্তু আমাদের বিপরীত। কেন বিপরীত? কারণ লগের আগে যেহেতু আমাদের মাইনাস আছে সেজন্য পিএইচ আর এইচ প্লাসটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক, বিপরীত না, সরি, ব্যস্তানুপাতিক। সেজন্য আমি যদি পিএইচ না লিখে যদি আমি PKa বের করি, PKa মানে কি? -log Ka। তার মানে PKa আর Ka কি ব্যস্তানুপাতিক হবে না? সেজন্য আমরা যদি বলি যে যার K এর মান, সবসময় মনে রাখবা যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবককে Ka দ্বারা প্রকাশ করে, যার বিয়োজন ধ্রুবকের মান বেশি সে স্ট্রং অ্যাসিড,
তার মানে কি, যার পি কে এর মান, যেহেতু কে এর মান পি কে এর থেকে ব্যস্তানুপাতিক, তার মানে যার পি কে এর মান কম সে স্ট্রং অ্যাসিড। ঠিক তেমনভাবে যার মানে কেবির মান বেশি সে হচ্ছে স্ট্রং বেস, তার মানে যার পি কেবির মান কম সে স্ট্রং, মানে যার পি কে এর মান কম সে স্ট্রং বেস, কারণ কেবি যা হবে পি কেবি তার উল্টো হবে। তাই একটা করে মনে রাখো যে কে এ বেশি হলে, মানে অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডীয় বিয়োজন ধ্রুবক যার বেশি হবে সে হচ্ছে স্ট্রং অ্যাসিড, আর ক্ষারের ক্ষেত্রে যার বিয়োজন ধ্রুবক বেশি হবে সে হচ্ছে স্ট্রং ক্ষার। আর পি কেবির বেলায় দুইটাই হচ্ছে পি কে, আর পি কেবির বেলায় হচ্ছে কে এর বিপরীত হচ্ছে ব্যস্তানুপাতিক হচ্ছে পি কে এ, আর কেবি এর ব্যস্তানুপাতিক হচ্ছে পি কেবি। ঠিক আছে, কেন ব্যস্তানুপাতিক হলো সেটা তো কেবল দেখালামই। এবার তোমাদের একটা জিনিস বোঝাই, তেমনভাবে বোঝাবো না কারণ এটা হচ্ছে এমসিকিউতে বেশি ভালো মতন বোঝাইলে ভালো হয়। তো দেখো, মনে করো এই এমসিকিউটা অনেকবার পরীক্ষায় আসে যে এই CL3, তারপরে হচ্ছে তোমার COH, তারপরে Cl2। মনে রাখবে সবসময় একটা কথা, যেই যৌগের মধ্যে, একই জাতীয় যৌগের মধ্যে যার মধ্যে তোমার ক্লোরিনের পরিমাণ সবথেকে বেশি পরিমাণে আছে, যার মধ্যে ক্লোরিন আছে সে তত বেশি শক্তিশালী। ঠিক আছে, মনে করো আমি এখানে তোমার 4টা যৌগ লিখছি, এই যে 1 নম্বর যৌগ, এই 2 নম্বর যৌগ, এই যে 3 নম্বর যৌগ, এই যে 4 নম্বর যৌগ। ঠিক আছে, তো আমি কি বলছি, যার মধ্যে ক্লোরিন যত বেশি আছে সে তত বেশি শক্তিশালী। তাহলে দেখো এখানের মধ্যে আমার ক্লোরিন আসতে কয়টা, মানে এটা তো হচ্ছে আমাদের মেনলি CH3COOH, ইথানোইক অ্যাসিড, আমরা তো সবাই জানি। বাট এটাকে ভাঙলে হচ্ছে আমরা কি পাই, এরকমভাবে পাই, H3 এদিকে চলে যাবে আর COOH। তো দেখো তারপরে এখানে আবার হচ্ছে এখানে 2টা H ঠিকই থাকবে বাট একটা ক্লোরিন বসবে। আবার পরের এটাতে দেখো এখানে 2টা ক্লোরিন বসছে, একটা হাইড্রোজেন, এখানে আবার 3টা ক্লোরিন, 3টা হাইড্রোজেনের জায়গায় 3টা ক্লোরিনে বসে গেছে। আর আমরা একটা তো জানি যে যত ক্লোরিন থাকবে সে তত বেশি শক্তিশালী। তো এটা কীভাবে শক্তিশালী হলো চলো এটা একটু দেখে নেই। দেখো আমরা জানি কার্বনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিনের থেকে কম, সেজন্য এই ক্লোরিন এবং কার্বনের মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ শেয়ারকৃত ইলেকট্রনগুলো ক্লোরিন নিজের দিকে টানতে থাকে। তো এই কার্বনের মানে বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলো যখন ক্লোরিন নিজের দিকে টানতে থাকে তখন কার্বন আবার এই কার্বনের থেকে টানতে থাকে। তো এই কার্বন কি একটু পজিটিভ ভাইব চলে আসে না? আর আমরা তো জানি অক্সিজেনে মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তো এই অক্সিজেন আবার সেই মানে অক্সিজেনের থেকে আবার কার্বন সেই ইলেকট্রনটা নিয়ে যায়। তো অক্সিজেন তো তোমার আবার খালি বসে থাকবে না, তো অক্সিজেন আবার কি করে, এই বন্ধন থেকে তোমার ইলেকট্রন নিজের দিকে নেয়। তো বন্ধন থেকে নিলে হাইড্রোজেনটা তখন কি একটু আগলা হয়ে পড়ে না? তো যখন হাইড্রোজেন আগলা হয়ে পড়বে তখন হাইড্রোজেনটা কি অন্য বন্ধনে তাড়াতাড়ি যুক্ত হতে পারে, বা এই বন্ধন ছেড়ে অন্য জায়গায় তাড়াতাড়ি চলে যেতে পারে না, মুক্ত হতে পারে না। আর আমরা জানি কি অ্যাসিড মানি কি H+ দান, তার মানে এই যে আমাদের হাইড্রোজেনটা তাড়াতাড়ি যে চলে যেতে পারলো তার মানে কি সে শক্তিশালী অ্যাসিড। কারণ আমরা কি জানি অ্যাসিড মানি তো তোমার হচ্ছে হাইড্রোজেন দান, তাই না? তো আমরা সেজন্য বলবো যেই ক্লোরিন এতগুলো ক্লোরিন থাকতেছে বিধায় তো এই কাহিনীটা হইলো, তাই না? তার মানে যে যৌগে যত বেশি ক্লোরিন থাকবে সে তত বেশি শক্তিশালী। তো দেখো আমি এখানে কতগুলো যৌগ লিখছি, 3টা ক্লোরিন আছে তার মানে এটা বেশি শক্তিশালী, এখানে 2টা আছে তার মানে এটা, তারপরে এখানে একটা আছে তার মানে এটা, তারপরে ইথানোইক অ্যাসিড, আর এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, তারপরে হচ্ছে এটা কি, সরি এটা মিথানোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, এটা ইথানোইক অ্যাসিড, তার মানে সব থেকে বেশি শক্তিশালী এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে হচ্ছে মিথানোইক অ্যাসিড, তারপরে হচ্ছে বেনজোইক অ্যাসিড, তারপর ইথানোইক অ্যাসিড। এই সিরিয়ালটা একটু মনে রাখবা। আর এই 3টা কেন হলো সেটা তো বলেই দিলাম, ঠিক আছে? 3টা একটু মনে রাখবা কারণ এরভাবে মাঝে মাঝে সিকিউ আসে। আর দেখো ইথানোইক অ্যাসিডের ক্ষেত্রে পি কে এর মান আর কে এর মান একদম মন্থস্থ করবা। এটার ক্ষেত্রে পি কে এর মান 4.74, কে এর মান হচ্ছে 1.8 × 10⁻⁵। আর অ্যামোনিয়া আর হচ্ছে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কেবি আর পি কেবি দুইটা সেম, এটা একটু মনে রাখবা। আর মিথানোইক অ্যাসিডের ক্ষেত্রে পি কে এর মানটা একটু মনে রাখবা, ঠিক আছে? এই কয়টা জিনিস কিন্তু মাস্ট মনে রাখতেই হবে। ওকে, তো আমি এখন হচ্ছে পানির আয়নিক গুণফলে চলে যাই। খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে পানির আয়নিক গুণফল, এটা মাঝে মাঝে খ নাম্বার প্রশ্নে চলে আসে। আর পানির আয়নিক গুণফলটা মূলত কী জিনিস চলো একটু দেখে নিই। বইয়ে মূলত এভাবে দেওয়া থাকে, দুইটা পানি থেকে আমার একটা হাইড্রোনিয়াম আয়ন হলো আর একটা হাইড্রোক্সিল আয়ন হলো, বাট এটা আসছে মূলত কোথা থেকে একটু দেখে নেই। ধরো আমি 2টা পানির অণু নিলাম, তো 2টা পানির অণু নেওয়ার পরে মনে করো আমি এই পানির অণুটাকে যদি ভাগ করি H+ আর OH-, ঠিক আছে? তো এখান থেকে H+টা এই পানির অণুটা নিচ্ছে, তার মানে কি বেজ হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি হাইড্রোজেন প্লাস গ্রহণ ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে তাকে বেজ বলে, তার মানে এই পানির অণুটা বেজ।
আর যেহেতু আমরা জানি ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে যে H+ দান করে সে অ্যাসিড, তার মানে এই পানির অণুটা অ্যাসিড, তার মানে আমাদের মানে পানির অণুর মধ্যে এক জায়গায় আমাদের বেজও আছে, অ্যাসিডও আছে, দুইটা পানির অণু নিলে। তারপরে এটা তার মানে কি হয়ে গেল, একটা H+ যুক্ত হলো, তার মানে হাইড্রোনিয়াম আয়ন হলো, আর OH- থেকে গেল। তো এই দুটোটা যদি আমি একসাথে লিখি 2H2 আর হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন প্লাস হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। ঠিক আছে, এবার দেখো এই হাইড্রোনিয়াম আয়ন মানেও যা, H+ আয়ন মানেও তা, সবসময় মনে রাখবা H+ যা, হাইড্রোনিয়াম আয়নও তা। তো আমি হাইড্রোনিয়াম আয়নের জায়গায় H+ লিখলাম, OH- লিখলাম। এবার দেখো পানির স্ববিয়োজন ধ্রুবক কেডি যদি আমি বের করি, পানির আয়নিক গুণফল না, পানির স্ববিয়োজন ধ্রুবক ইজিক্যাল টু কি হয়, বিক্রিয়ক H+ এর ঘনমাত্রা, বিক্রিয়কের উৎপাদের ঘনমাত্রা, উৎপাদ কয়টা আছে, H+ আছে আর হচ্ছে OH- আছে, তার মানে দুইটা উৎপাদের ঘনমাত্রা আর হচ্ছে আমার বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের মূল সংখ্যা, যার মূল সংখ্যা দেবে মাথার উপরে চলে যাবে। ঠিক আছে, তার মানে এটা যদি এটার পাশে আমি গুণ দিয়ে দিই তাহলে কি থাকলো H+ আর OH-। দেখো তো H+ আর OH- মানে কি, পানির মধ্যে থাকা দুইটা মানে আয়ন না। আমরা কি জানি একটা পানিকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে H+ পাই আর একটা কি পাই, OH- পাই, এই দুইটা জিনিস পাই, তাই না? তার মানে এই H+ আর OH- কে পানির মধ্যে বিদ্যমান আয়নিক গুণফল, তার মানে পানির আয়নিক গুণফলকে প্রকাশ করা হয় KW দ্বারা, তার মানে H+ ইন্টু OH- মানে হচ্ছে KW। ঠিক আছে, এখন তুমি মনে রাখবা 25°C তাপমাত্রা পানির আয়নিক গুণফল ইজিক্যাল টু 10⁻⁻14। পানির আয়নিক গুণফলকে আমরা লিখতে পারি H+ OH- ইজিক্যাল টু 10⁻14। এখন একটা জিনিস খেয়াল করবা, আমি কিন্তু এটা 25°C ক্ষেত্রে বের করছি। ঠিক আছে, তো আমরা জানবো 25°C ক্ষেত্রে H+ মানে হচ্ছে OH- মানেও তা। তো OH- কাছে আমি H+ লিখতে পারি, তার মানে 10⁻14। আবার দেখো 25°, আমি কিন্তু এ পর্যন্ত আমি প্রমাণ করে দিলাম, এটা ঢাকা ভার্সিটি 2021 সালে আসছিল রিটেন পরীক্ষায়, যে পানির আয়নিক গুণফলের ক্ষেত্রে তুমি KW মানে পানির আয়নিক গুণফলের সাথে পানির স্ববিয়োজন ধ্রুবকের সম্পর্ক বের করো। তুমি জাস্ট এ পর্যন্ত তোমার এরকম সম্পর্ক না দেখাতে হলে পানির আয়নিক গুণফল বলে এতটুকু পর্যন্ত বের করে দিবা। ঠিক আছে, বাট এই সম্পর্কটা অনেক সময় আসে, এটার প্রমাণও আসে কিন্তু, তো এই পর্যন্ত তোমরা তখন করে দিবা। তারপরে দেখো এখান থেকে বাট 25°C ক্ষেত্রে দেখো, এটা কিন্তু আমি 25°C ক্ষেত্রে পরে করাচ্ছি। তার মানে আমরা বলতে পারি না যে 10⁻7, 10⁻⁻7, তো H+ আর H+ মানে কি, দেখো H+ আর H+ মানে একটা লাইন এখানে স্কিপ করছি, বাট দেখো এটা তো বোঝাই যাচ্ছে H+ মানে কি, দুইটা H+ মানে কি স্কোয়ার 10⁻14, এই দুইটা যখন এখানে চলে যাবে তার মানে H+ মানে কত, H+ মানে হচ্ছে আমার 10⁻7। আর আমরা কি জানি যে H+ হচ্ছে OH+ মানেও তার মানে আমরা বলতে পারি না H+ ইজিক্যাল টু 10⁻7, এটা OH- ইজিক্যাল টু 10⁻7 25°C ক্ষেত্রে। ঠিক আছে, আর অ্যাসিডিক হলে OH এর মানটা কি হয়, বেশি হয় H+ এর, মানে এই OH- এর থেকে H+ এর মানটা বেশি হবে, আর বেসিক হলে আমাদের OH মানটা বেশি হবে H+ এর থেকে। ঠিক আছে, ওকে। এবার দেখো 25°C ক্ষেত্রে, এবার দেখো দুইটা সূত্র আমরা মনে রাখবো, যে আমরা একটু আগে কি পড়ে আসছি, যে 25°C ক্ষেত্রে H+ ইজিক্যাল টু OH- ইজিক্যাল টু 10⁻14, তার মানে KW ইজিক্যাল টু H+ প্লাস OH- 10⁻7, 10⁻7 ইজিক্যাল টু কত, গুণ করলে কত হয়, 10⁻14 হয়। তো আমরা এই জিনিসটা এভাবে লিখতে পারি না, H+ ইন্টু OH- ইজিক্যাল টু 10⁻14 হলে এই OH- যদি আমি নিচে পাঠিয়ে দিই, তার মানে H+ এর মান পাবো, তো H+ ইজিক্যাল টু 10⁻14 মাইনাস OH-, আর OH- যদি আমি এই সাইডে রেখে H+টা এই সাইডে পাঠিয়ে দিই, তাহলে আমার এটা দ্বারা, তো আমি এই 25°C থেকে KW মান বের করে আমি কিন্তু দুইটা সূত্র পাচ্ছি। ঠিক আছে, এবার আরেকটা জিনিস দেখো, আমরা যেটা পাইলাম H+ ইন্টু OH- ইজিক্যাল টু 10⁻14, তো H+ মানে হচ্ছে এবার এটা পুরোটার সাথে তুমি যদি মাইনাস লগ গুণ আকারে দাও, এটা এন্টি লগ করে ফেললে আমার কি হয় অ্যান্সারটা PH + POH ইজিক্যাল টু 14। এটা কিন্তু প্রমাণে আসতে পারে, সেজন্য এটা অবশ্যই অবশ্যই পড়ে রাখবা। ঠিক আছে, এই উভয় পক্ষের সাথে মাইনাস লগ গুণ দিবা, উভয় পক্ষের সাথে মাইনাস লগ গুণ দিলে দেখবা হচ্ছে আমাদের এখানে কত আসে, মানে মাইনাস লগ দিলে তোমার এই লগটা হচ্ছে তোমার কি হয়ে যাবে, এন্টি লগ আকারে চলে যাবে, তখন শুধু 14 থাকবে। ঠিক আছে, আর একটা জিনিস তো জানোই যে উভয় পক্ষে যদি তুমি লগ যদি গুণ আকারে দাও, তাই মানে লগ যদি গুণ আকারে দাও তাহলে কি হবে, এই H+ ইন্টু OH- গুণ আকারে থাকা মানে কি লগ H+ প্লাস লগ OH-, এরকম হয়ে যায় ব্যাপারটা, তাই না? তো এভাবে করে জিনিসটা করে নিবা। এবার দেখো পানির বিয়োজন তাপহারি বা এন্ডোথার্মিক, পানির যে বিয়োজন ধ্রুবকটা আছে, পানির আয়নিক গুণফল বা বিয়োজন ধ্রুবক, সেটা হচ্ছে আমাদের KWর মানটা হচ্ছে এন্ডোথার্মিক, তার মানে তাপমাত্রা বাড়লে KWর মান বাড়ে, তাপমাত্রা কমলে KWর মান কমে।
ঠিক আছে। 90°C ক্ষেত্রে দেখো, যদি আমরা কি জানলাম, 25°C ক্ষেত্রে কেডাব্লিউর মান 10⁻⁻14। তার মানে 90°C ক্ষেত্রে কেডাব্লিউর মান হচ্ছে 10⁻12। তার মানে কি কেডাব্লিউর মানটা বাড়ছে না, তাপমাত্রা বাড়ার সাথে সাথে কেডাব্লিউর মান বাড়ছে। এটাই বলা হয়েছে যে পানির বিয়োজন ধ্রুবক হচ্ছে তাপহারে, তার মানে তাপমাত্রা বাড়লে কেডাব্লিউর মান বাড়ে, এটাই এখানে বলা আছে। আর দেখো কেডাব্লিউ মানে কি, কেডাব্লিউ মানে তো আমরা একটু আগে প্রমাণই করলাম যে এই H প্লাস ইন্টু H মাইনাস মানে তো কেডাব্লিউ, তাই না? আর আমরা কি জানি কেডাব্লিউ মানে, তার মানে আমরা কি পাইলাম, পিএইচ প্লাস পিওএইচ মাইনাস, পিএইচ প্লাস পিওএইচ, তার মানে আমরা কেডাব্লিউ মানে লিখতে পারি না পিএইচ প্লাস পিওএইচ, ঠিক আছে। আর দেখো এটা তো আমরা 25°C জন্য পড়লাম, 90°টা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বুঝাইছি, এটা তো ইম্পর্টেন্ট না পড়া। তুমি মূলত যেটা মনে রাখবে 0°C পানির বিয়োজন ধ্রুবক, 25°C তাপমাত্রা পানির বিয়োজন ধ্রুবক, যেটা আমরা পড়ছি 1 × 10⁻14, 10⁻14 যা 1 × 10⁻14 সেম জিনিস 25°C জন্য, আর 100°C জন্য একটু পড়ে রাখবা, ঠিক আছে। এবার আসো অসওয়াল্ড লঘুকরণ সূত্র। অসওয়াল্ড লঘুকরণ সূত্র জিনিসটা কি একটু দেখো। অসওয়াল্ড লঘুকরণ সূত্রটা হচ্ছে আমাদের মূলত তোমার এটা মূলত হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিডের জন্য, ঠিক আছে। এটা তো আমরা অলওয়েজ মানে নির্ণয় করতে পারি, তাই না? এটা এই কেপিকেসি নির্ণয় করার সময় যে কোনো একটা কি বলে বিক্রিয়া দেওয়া থাকলে তার প্রাথমিক অবস্থায় আর সাম্যাবস্থায় যে কীরকম মানে সিচুয়েশনে থাকে সেটা তো আমরা বের করতে পারি। তো প্রাথমিক অবস্থায় যত সংখ্যক মোল আছে এটা বের করবা। আর প্রাথমিক অবস্থায় তো বিক্রিয়ায় কিছু যায় না, সেজন্য আমি 0 লিখতেছি মোল সংখ্যা। আর হচ্ছে আমাদের প্রাথমিক আর যে সাম্যাবস্থায় যখন যায় তখন তো বিক্রিয়াটা ভাঙছে, সেজন্য আমরা 1 - আলফা পরিমাণ ভাঙছে এটা বোঝানোর জন্য 1 - আলফা সাম্যাবস্থায়। তারপরে এটা আমরা তখন আলফা লিখবো, এগুলো দ্বারা কিন্তু মোল সংখ্যা বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো আমরা কে এ মানে কি জানি, কে এ মানে, আচ্ছা দেখো তো আমরা একটা সবাই জানি না N = VS। আমরা এখন যদি আমরা কি জানি N = VS, বাট আমরা জানি অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা যে বিয়োজন ধ্রুবকের মান, যদি আমরা অ্যাসিডের ক্ষেত্রে বিয়োজন ধ্রুবকের মান বের করি তো আমরা তখন কি ব্যবহার করি, ঘনমাত্রা দিয়ে করি। বাট আমার লাগবে হচ্ছে মোল লাগবে, ঠিক আছে। তো আমি এখানে মোল বের করতে গেলে আমার জিনিসটা কি করতে হবে, মোল বের করতে আমরা একটা সূত্র জানি N = VS। তার মানে যদি আমি যদি কোনো কিছুর মোল বের করতে চাই, আমি যদি কোনো কিছু ঘনমাত্রা বের করতে চাই, আমার আছে মোল, আমি চাচ্ছি ঘনমাত্রা, কারণ আমরা জানি বিয়োজন ধ্রুবক মানেই কি ঘনমাত্রার গুণফল, উৎপাদের ঘনমাত্রা বাই হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। তো আমি ঘনমাত্রা N = VS, তার মানে S = N/V, তার মানে মোল সংখ্যা যদি V যদি ভাগ দাও তাহলে তুমি ঘনমাত্রা পেয়ে যাবে। সেই জন্য আমি উৎপাদের মোল সংখ্যা কি আলফা ইন্টু ভি, আলফা/V ইন্টু আলফা/V, আর বিক্রিয়কের যে আমাদের মোল সংখ্যা আছে 1 - আলফা 1 - আলফা/V। এই সবগুলোর ক্ষেত্রে আমি ঘনমাত্রা তার মানে বের করে ফেললাম। তারপরে এগুলো নর্মালি কাটাকাটি করো, এই যে আলফা স্কোয়ার যাই হোক কাটাকাটি করলাম। কাটাকাটি করার পরে দেখো কি আসছে, এখানে দেখো একটা জিনিস, এখানে কিন্তু আমাদের ভি আসছে, ওকে। এখানে দেখো 1/V, 1/V মানে কি, এখানে 1 মানে কি বলো তো, এখানে 1 মানে কিন্তু আমাদের বোঝা যাচ্ছে যে এটা একটা মোল সংখ্যা, তাই না? তো মোল সংখ্যা ভাগ ভি মানে কত, এস। আর এস না লিখে আমরা সি লিখতে পারি, সি মানে বোঝায় কনসেন্টেন্সি, ঠিক আছে, বা ঘনমাত্রা বা ঘনত্ব। তো আমি এখানে এস না লিখে আমি এখানে কি লিখছি, সি লিখছি। তো আলফা স্কোয়ার ইন্টু সি বাই 1 - আলফা। আলফার মান অনেক নগণ্য দেখে, এইখানে আলফার মানটা অনেক নগণ্য দেখে এই 1 - নগণ্য মানে কি একদমই নগণ্য, তার মানে আচ্ছা দেখো 1 - নগণ্য মানে ধরো একদম আমি ধরলাম 0 তো একটা সংখ্যা, এর থেকেও নগণ্য। ধরো এই যে একটা একদমই নগণ্য বাট পজিটিভ কিছু নগণ্য, ঠিক আছে। তো এই 0ই মনে করো, ধরো 0 থেকে মনে করো আরেকটু কিছু বড় বাট একদমই নগণ্য। তো একদম তুমি বড় কিছু একটা থেকে অনেক ছোট কিছু একটা বিয়োগ দিলে কিছু হয়, তার মানে 1ই থাকবে। তো নিচে 1 থাকা মানে যে কথা, না থাকা তো সেই কথা। তো আলফা স্কোয়ার বাই সি, কে এ = আলফা স্কোয়ার সি, এই প্রমাণটা কিন্তু আসতে পারে, তো অবশ্যই মুখস্থ করতে হবে। তো আলফা √KA/C, এই যে আলফা √KA/C, এটাই হচ্ছে আমাদের কি অসওয়াল্ড লঘুকরণ সূত্র। এটাই মূলত এটাই মূলত আসে, ঠিক আছে। আর H+ = আলফা ইন্টু সি, এখান থেকে আসছে H+ = আলফা ইন্টু সি, এই জিনিসটা একটু মনে রাখবা, ঠিক আছে, ওকে। এবার একটা জিনিস দেখো, অনেকে এভাবেও করে, এভাবেও করতে পারো, এই যে এটা সি ধরে করছে, সি ধরেও করতে পারো, তাহলে আরও ভালো সুবিধা হবে। আর নাহলে এইভাবে যেভাবে করাইছি সেভাবে করতে পারো। এবার দেখো আমরা কি পেলাম, আলফা = K/C। আলফা আমরা এইভাবে লিখতে পারি না √K, আর
ইন্টু রুট ওভার 1/c, কারণ আমরা তো জানি এই জিনিসটাকে আমরা ভেঙে এভাবেও লিখতে পারি, ঠিক আছে। কে মানে হচ্ছে বিয়োজন ধ্রুবক, এটা একটা ধ্রুবক না, আমি বলছিলাম সমান সমান চিহ্ন দেওয়া মানে ধ্রুবক বসানো, আর সমান সমান চিহ্ন উঠাই ফেলা মানে ধ্রুবক উঠাই ফেলা আমার সমানুপাতিক চিহ্ন বসা যাবে। তো আলফা সমানুপাতিক চিহ্ন 1/√c। তো এই জিনিসটা দেখো এখানে লেখা আছে। আর 1/c মানে কি দেখো এবার একটা জিনিস, যে দুর্বল তড়িৎ বিশ্লেষণের জন্য বিয়োজন ধ্রুবকের মাত্রা ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক এবং আয়তন বর্গমূলের সমানুপাতিক। এটা কিন্তু অবশ্যই দুর্বল তড়িৎ বিশ্লেষণ। দেখো আমি কিন্তু একটা দুর্বল তড়িৎ বিশ্লেষণ নিচ্ছি, আমি একদম লেকচারের শুরুতেই বলে রাখছিলাম যে এইচ মানে হচ্ছে একটা দুর্বল অ্যাসিডের সিম্বল। তো এবার একটা জিনিস দেখো, এখানে কে ইন্টু 1/c হচ্ছে, আর 1/c মানে কি মোল সংখ্যা ভাগ তোমার মোল, এই যে একটু আগে দেখালাম কি মোল সংখ্যা ভাগ এস মানে কি মোল সংখ্যা ভাগ ঘনমাত্রা ইজিক্যাল টু আয়তন। তার মানে সি মানে তো ঘনমাত্রা বোঝায়, তার মানে মোল সংখ্যা ভাগ ঘনমাত্রা ইজিক্যাল টু কি আয়তন। সেজন্য কে এ ইন্টু রুট ওভার ভি, তার মানে আমরা বলতে পারি এটা যদি উঠে যায় আলফা সমানুপাতিক ভি। এটাই হচ্ছে আমাদের দুর্বল তড়িৎ বিশ্লেষণের জন্য বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের বিয়োজন মাত্রা। এই আলফা মানে হচ্ছে বিয়োজন মাত্রা তোমার হচ্ছে কি বলছে ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই যে ঘনমাত্রাটা আছে, এই ঘনমাত্রার বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। দেখো 1/আকার আছে ব্যস্তানুপাতিক, আর হচ্ছে আয়তনের বর্গমূলের সমানুপাতিক, এই যে আয়তনের বর্গমূলের সমানুপাতিক, ঠিক আছে। আর এই দুইটা সূত্র একটু ভালো করে মনে করে রাখবা। আর মানে আসলে তো দিয়েই দিলা। এবার দেখো আমার কোশ্চেন চলে আসছে, যে হচ্ছে আমাদের এখানে কি বলছে, ঢাকা বোর্ডে বলছে এইচ একটি জৈব অ্যাসিড যার এত 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 পারমাণবিক সংখ্যা, প্রথম পাত্রের দ্রবণে পিএইচ গণনা করো। তো পিএইচ গণনা করতে গেলে আমার এখানে দেওয়া আছে কি কে এর মান দেওয়া আছে, সি দেওয়া আছে। তো আমরা ফার্স্টে কি করব, আমরা জানি পিএইচ গণনা করতে বলছো, তো এভাবে একদম সলিটারি একটা সূত্র মনে রাখতে পারো যে পিএইচ ইজিক্যাল টু মাইনাস লগ রুট ওভার কে/সি। এ দেখো আমি এখানে উপরে লিখে দিচ্ছি এইচ প্লাস ইজিক্যাল টু রুট ওভার কে ইন্টু সি, ঠিক আছে। আর ওইচ মাইনাস ইজিক্যাল টু রুট ওভার কেবি ইন্টু সি। এই জিনিসটা একদম মুখস্থ করে রাখবা, কিংবা এভাবে করেও তুমি লিখতে পারো ভাঙায়া, যে আলফা ইজিক্যাল টু আমরা জানি রুট ওভার কে/সি, ফার্স্টে আলফার মানটা বের করবা, তারপরে এইচ প্লাস ইজিক্যাল টু আমরা জানি আলফা ইন্টু সি, তারপরে এইচ প্লাসের মান বের করো, তারপরে আমরা জানি পিএইচ ইজিক্যাল টু মাইনাস লগ এইচ প্লাস। এভাবেও করতে পারো, আবার এভাবেও করতে পারো, আমরা জানি এইচ প্লাস ইজিক্যাল টু রুট ওভার কে ইন্টু সি, ঠিক আছে। আমরা জানি রুট ওভার কে ইন্টু সি, কারণ এই যে আলফা মানি কত, আলফার মানটা এখানে বসাতে হবে, ঠিক আছে। আলফার মানটা এখানে বসালেও তখন তোমার এইচ প্লাসের মান ওরকমই বেরোবে। এই যে এইচ প্লাসের মান এটা আমি কোথা থেকে পাইছি, এই এইচ প্লাস মানে আমি জানি আলফা ইন্টু সি, তো এখানে আলফার মানটা বসে ক্যালকুলেট করে তোমার এটাই আসবে। তো পিএইচ ইজিক্যাল টু মাইনাস লগ রুট ওভার কে প্লাস সি, এই যে এইচ প্লাসের মানটা এখানে বসে দেবে, মানে এইচ প্লাস মানেই হচ্ছে রুট ওভার কে ইন্টু সি। বাট কোথা থেকে আসছে এটা যদি বুঝে পড়তে চাও তাহলে এইভাবে করে বুঝে পড়তে পারো। দেন পিএইচের মানটা করে নেবা। এ পাত্রে দ্রবণে পিএইচ নির্ণয় করো। দেখো এখানে কিন্তু আমার সি এর মান দেওয়া নেই, জাস্ট কে এর মান দেওয়া আছে, ঠিক আছে। তো আমি ফার্স্টে কি করব, সি এর মান বের করব, কারণ আমার তো সি এর মানটা লাগবে। তো সি এর মানটা বের করার জন্য সি এর ঘনমাত্রা বের করতে হবে। তো ঘনমাত্রা নির্ণয় আমরা সূত্র একটা জানি না, যে এস ইজিক্যাল টু 1000 গুণ ডাব্লু এম ইন্টু ভি। তো এই এ পাত্রের জন্য আমাদের এটা কী দেওয়া আছে, ইথানয়িক অ্যাসিড। তো এটা একদম মুখস্থ করে রাখবো যে ইথানয়িক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে আমাদের 60, আর সোডিয়াম ইথানয়েড, ঠিক আছে, বা সোডিয়াম অ্যাসিটেট, এই সোডিয়াম অ্যাসিটেটের আণবিক ভর হচ্ছে 82। এই দুইটা হচ্ছে আমাদের বাফার দ্রবণের ক্ষেত্রে কাজে লাগবে। তো দুইটার আণবিক ভর মুখস্থ করে রাখবো। তো এভাবে করে আমি এটার ঘনমাত্রাটা বের করছি। ঘনমাত্রাটা বের করার পরে ঘনমাত্রাটা বের করলাম। ঘনমাত্রা বের করার পর আমরা জানি আলফা ইজিক্যাল টু রুট ওভার কে/সি। এভাবে করে তুমি আলফার মান বের করবা, আলফা দিয়ে এইচ প্লাস বের করবা, বা হচ্ছে এভাবেও করতে পারো যে এইচ প্লাস ইজিক্যাল টু আমরা কি জানি, এইচ প্লাস ইজিক্যাল টু আমরা জানি হচ্ছে রুট ওভার কে এ ইন্টু সি, বা এভাবে করে লিখতে পারো যে আমরা জানি পিএইচ ইজিক্যাল টু মাইনাস লগ রুট ওভার কে ইন্টু সি। এভাবে করে দেন বের করে দেবে, কারণ আমাদের তো সি এর মানও বের করা হয়ে গেল, তারপরে হচ্ছে আমাদের কে এর মানও তো দেওয়াই আছে, তো এটা করলেই হয়, ঠিক আছে। আবার এক্সট্রাভাবে আর আলফার মানটা তখন বের করা লাগতেছে না। ওকে, ইজি আছে ম্যাথগুলো, অসওয়াল্ড লঘুকরণ সূত্রের ম্যাথগুলো ইজি আছে, সমস্যা নেই। দেখো 1 নং পাত্রে বিদ্যমান দ্রব্যের বিয়োজন মাত্রা হিসাব করো, ঠিক আছে। 1 নং পাত্রে কি আছে, মিথানোয়িক অ্যাসিড আছে দ্রবণের পাত্রে, এই যে আমি বের করে দিচ্ছি মোটামুটি, এটা বের করবা। এবার দেখো এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে সবসময় মাথায় রাখবো যে পিকে ইজিক্যাল টু মাইনাস লগ কে, ঠিক আছে। আর কে ইজিক্যাল টু কি, কে ইজিক্যাল টু হচ্ছে অ্যান্টিলগ করলে 10⁻⁻⁻, PKa। ওকে, তো এবার দেখো আলফা ইজিক্যাল টু আমরা জানি Ka/c। তো কে এর বদলে যদি আমি পিকে এর মান, কে ইজিক্যাল টু কত পাইলাম আমরা, 10⁻⁻⁻ PKa।
এটা আমি বসাতে পিকে এর মান আমাদের কত দেওয়া আছে 3.8। যখন আমাদের পিকে এর মান দেওয়া থাকবে, ঠিক আছে, তখন তোমরা এভাবে করে করবা। আর একটা জিনিস দেখো, উদ্দীপকের এদের উপরে পিএইচ নির্ণয় করো, এটা সহজ। জাস্ট হচ্ছে ফার্স্টে এই সূত্রটা বসাবো যে এইচ প্লাস ইকুয়াল টু 10⁻14 বাই ওএইচ মাইনাস, যে সূত্রটা বসাইছিলাম। কারণ এভাবে করে তুমি এখানে তোমার কে বি এর মান দেওয়া আছে, আমরা কি জানি কে বি মানে কত, কে বির মান আমি কেমনে বের করব, ওএইচ এর মান থেকে আমি কেবির মানে ওএইচ এর মানটা আমি কেবি দিয়ে বের করে দেন হচ্ছে আমাদের কি করতে হবে, এইচ প্লাসের মানটা বের করব। দেন এইচ প্লাসের মানটা আমি এখানে বসে দিলে আমার সূত্র বসে যাবে। তো এই একটা সূত্র যে তোমাদের একটু আগে পড়াইছি, দাঁড়াও দেখায় আসি। মানে রাসায়নিক গুণফলের ক্ষেত্রে এই দুইটা সূত্র যে পড়াইছি, এই দুইটা সূত্র এখানে কাজে লাগলো, ঠিক আছে। তো কয়টা নিয়ম পড়ালাম, আর এই নিয়মটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই নিয়মটা মনে রাখবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।